আজ এসএলএসটি ম্যাথামেটিক্স অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার দ্বিতীয় ক্লাস 2 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ম্যাথামেটিক্সের ক্লাস করার জন্য তোমাদের অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নিতে হবে এবং যে খাতা পেন নিয়েই এই ক্লাসটা শুরু করো। ওকে, খাতা পেন নিয়ে শুরু করো এবং কানে অবশ্যই হেডফোনটা নিয়ে নিও ফর বেটার সাউন্ড কোয়ালিটি। তো সেট রিলেশন ম্যাপিং এইটা আমরা শুরু করেছিলাম, তার উপর একটা ক্লাস আপলোড দিয়ে দেওয়া হয়েছে। দেখো, তোমরা যখন এসএলএসটি প্রিপারেশন শুরু করবে তখন তুমি যে কোনো জায়গাতেই পড়তে যাও না কেন, তাদের ফিসগুলো কিন্তু প্রচণ্ড হাই। আমি নিজে স্বচক্ষে দেখেছি, কেউ কেউ ফুল কোর্স রেকর্ডেড ক্লাস, নট লাইভ ক্লাস, এর মধ্যে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস ইনক্লুড নেই, 7,000 টাকা চাইছে। কেউ চাইছে 10,000 টাকা, কোনো কোনো অনলাইন কোচিং সেন্টার চাইছে 10,000 টাকা, কেউ কেউ চাইছে 1,000 টাকা পার মান্থ। তা আমি এত কিছু দেখার পরে, এই ফিসগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে এসএলএসটি ম্যাথামেটিক্সের ক্লাসগুলো ইউটিউবে দেওয়াটা খুব দরকার, কারণ ইউটিউবে সেইভাবে কিন্তু ক্লাস অ্যাভেলেবেল নেই। কারণ এত টাকা, আচ্ছা ঠিক আছে, একটা ছেলে সে এখন বেকার অবস্থায় রয়েছে, সে চাকরি পাবে, চাকরি পাওয়ার পর তার বেতন 50-55 হাজার হবে, বা সময় সাপেক্ষে তার বেতন আরো বৃদ্ধি পাবে। কিন্তু তার হাতে তো এখন টাকা নেই রে বাবা, সে টিউশন চালিয়ে সংসার চালাচ্ছে, বা টিউশন করেই সে পড়াশোনা করছে, সংসার চালাচ্ছে। কারো কারো বিয়ে হয়ে গেছে, কেউ কোনো একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, কেউ কোনো কাজের সঙ্গে যুক্ত আছে। তো তার পক্ষে এই 7,000, 10,000 বা প্রত্যেক মাসে 1,000 এত এত টাকা দেওয়া সম্ভব নয়। আমি এটা পার্সোনালি ফিল করেছি, যার কারণে এসএলএসটি ম্যাথামেটিক্সের এই ক্লাসগুলো আমি কিন্তু ইউটিউবে দেওয়া শুরু করেছি। যাই হোক, তো তোমরা খাতা পেন নিয়ে আশা করছি বসে গেছো। তো প্রথম দিনের আলোচনা কমপ্লিট হয়েছিল, আজকের জন্য প্রথম একটা কোয়েশ্চেন লেখো। কোয়েশ্চেন ইজ, লেট, মনে করো এফ একটা ফাংশন ফ্রম রিয়াল টু রিয়াল, আর টু আর, বি এ ফাংশন ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা আছে না, তো এফ এক্স এর ভ্যালুটা হবে দুই রকম। এফ এক্স এর ভ্যালু 1 হতে পারে যদি এক্স এর ভ্যালুটা বিলংস টু কিউ, কিউ মানে রেশনাল নাম্বার, অথবা এটা -1ও হতে পারে যদি এক্স এর ভ্যালুটা ইররেশনাল নাম্বার হয়। তাহলে পরে এফ ইস, তাহলে এফটা কি হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। অপশানস আছে। অপশান এ বলা হচ্ছে সারজেক্টিভ, অপশান বি বলা হচ্ছে ইনজেক্টিভ, অপশান সি বলা হচ্ছে বাইজেক্টিভ, আর অপশান ডি সেটা বলা হচ্ছে নান। তো কখন ইনজেক্টিভ হয়, কখন বাইজেক্টিভ হয়, কখন সাবজেক্টিভ হয়, এই বিষয়ে কিন্তু আমি এর আগের ক্লাসে বলে রেখেছি। তো যারা আগের ক্লাসটা করেছো তারা অবশ্যই অবশ্যই পেরে যাবে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ওকে, আর যারা করনি তারা অবশ্যই অবশ্যই আগের ক্লাসটা দেখে নিও, আর যারা জানো তারা তো জানোই। তাহলে এফ এক্স ইকুয়াল টু 1 আর -1, তাহলে আমি যদি এক্স এর ভ্যালুটা হাফ ধরি, তাহলে যদি হাফ ধরি তাহলে পরে এক্সটা অবশ্যই একটা রিয়াল নাম্বার এবং সেটা অবশ্যই একটা মূলদ সংখ্যা বা কিউর মধ্যে আছে রেশনাল নাম্বার। তাহলে পরে এফ অফ হাফটা কত হবে? যেহেতু এটা একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, তাহলে এফ অফ হাফের ভ্যালু আসবে 1। বা আমি এক্স এর যে ভ্যালুটা সেটা হয়তো ভাবলাম 3/2, 3/2।
তাহলে পরে এইখানে যদি আমরা f(3/2) বের করি, তাহলে যেহেতু এটা একটা রেশনাল নাম্বার, তাহলে তার ভ্যালু কিন্তু 1। তা দেখো, আমি প্রথমে x1 এটা হাফ, x2 এটা 3/2 ধরলাম, তাহলে x1 আর x2 এরা কিন্তু আলাদা আলাদা, অথচ f অফ x1 এবং f অফ x2 এই দুটো সমান হয়ে গেল। তাহলে কি? তাহলে কিন্তু ইনজেক্টিভ পসিবল হবে না। তার মানে ইনজেক্টিভটা বাদ হয়ে গেল। কারণ ইনজেক্টিভের রুলস কি বলেছিলাম, যে যদি x1 আর x2 তারা সমান না হয়, তাহলে f অফ x1 আর f অফ x2 এরাও কিন্তু সমান হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে সমান হয়ে যাচ্ছে, তাহলে ইনজেক্টিভ কিন্তু হলো না। তাহলে এখন সাবজেক্টিভ টেস্ট করব। আচ্ছা, সাবজেক্টিভের রুলস কি, যে কোডোমেন সেটটা যেটা আসবে বা রেঞ্জ যেটা আসবে, রেঞ্জ সেট, ওই রেঞ্জটা আউটপুটটা, ওই রেঞ্জটাই হয়ে যাবে কোডোমেন সেট। তো দেখো, তুমি যে কোনোই ভ্যালু পুট করো না কেন রেঞ্জের ক্ষেত্রে, সেই রেঞ্জ সেটটা কি আসবে? যদি তুমি র্যাশনাল নাম্বার ধরো, x1 এর ভ্যালু যে কোনো র্যাশনাল নাম্বার ধরো, তাহলে 1 আসবে। আর ইররাশনাল নাম্বার ধরলে কিন্তু তার ভ্যালুটা আসবে -1। তাহলে এর রেঞ্জ সেটটা তৈরি হচ্ছে 1 আর -1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এই রেঞ্জ সেটটা কি পুরো কোডোমেন সেট? রিয়াল নাম্বারে যে কোডোমেন সেট সেটা কি পুরোটাই? না, পুরোটাই নয়। কারণ রিয়াল নাম্বারে কোডোমেন সেটটা শুরু হয় কোথা থেকে? জিরোর ওইদিকে মাইনাস প্লাস সমস্ত কিছু নিয়ে, এইদিকে 1 2 3 সবকিছু নিয়ে। রিয়াল নাম্বার মানে তো সেখানে সবগুলোই আছে। কে কে আছে ওর মধ্যে তোমরা প্রত্যেকে জানো, যে সেখানে প্লাস মাইনাস জিরো ভগ্নাংশ, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সমস্ত কিছু নিয়ে রিয়াল নাম্বার। তাহলে পরে রিয়াল নাম্বারের সঙ্গে হচ্ছে না, যেটা কোডোমেন সেট। তাহলে পরে রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন সেট। রেঞ্জ নট ইকুয়াল টু কি? কোডোমেন সেট। তাহলে যেহেতু কোডোমেন সেট হলো না, তাই জন্য কি হচ্ছে, এটা সারজেক্টিভও হলো না। এবার যদি ইনজেক্টিভ না হয়, সারজেক্টিভও না হয়, তাহলে সেটা বাইজেক্টিভ হবে না। কারণ বাইজেক্টিভের রুলস কি ছিল, যে ইনজেক্টিভ এবং সারজেক্টিভ দুটোই হতে হবে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? দ্বিতীয় যে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আজকের, সেইখানে চলে আসবো। লেট এফ ফ্রম কমপ্লেক্স টু রিয়াল, কমপ্লেক্স নাম্বার পুট করব, রিয়াল নাম্বার যেন আসে, বি ডিফাইন বাই এফ অফ জেড, যেখানে জেড একটা কমপ্লেক্স নাম্বার, সেটা সমান আসবে মড জেড। মড জেড, মড যদি করি একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে সেটা তো রিয়াল হয়। আর বলে দেওয়া হয়েছে জেড বিলংস টু কমপ্লেক্স নাম্বার। জেড মানে কমপ্লেক্স নাম্বার সেটা আমরা জানি, তবু এখানে বলে দেওয়া হয়েছে, বলে দেওয়াটা থাকেই। দেন এফ ইজ দেওয়া রয়েছে। অপশন এ হচ্ছে ইনজেক্টিভ, অপশন বি সারজেক্টিভ, অপশন সি বাইজেক্টিভ, আর অপশন ডি সেটা হচ্ছে নাল। ওকে, তাহলে জেড একটা কমপ্লেক্স নাম্বার, আউটপুট হচ্ছে মড জেড, আর সেটা কিন্তু রিয়াল নাম্বারে আউটপুট হবে, ভালো কথা। তাহলে এখন আমি যদি প্রথমে জেড ওয়ানটাকে ধরলাম হয়তো 2+3r, ওকে, তাহলে এফ অফ জেড ওয়ান সেটা কত আসবে দেখে নিই। তাহলে জেড ওয়ান মানে কি? মড জেড। এফ অফ জেড ওয়ান সমান হচ্ছে মড জেড ওয়ান। তাহলে মড জেড ওয়ান মানে কি? √a² + b², তাই কিনা? তাহলে এর উত্তরে কিন্তু √13 আসছে, ভালো কথা। জেড টুটাকে আলাদা নিচ্ছি, তাহলে আলাদা আলাদা ভ্যালু নিলে আলাদা আলাদা উত্তর আসলে পরে ইনজেক্টিভ হবে। জেড টুটা ধরলাম হয়তো আলাদা 2-3i নিলাম আলাদা, তাহলে এফ অফ জেড টু কত হবে? এফ অফ জেড টু কিন্তু √13 এলো। তা দেখো, আমি এখানে জেড ওয়ান আর জেড টু এই দুটো কিন্তু সমান নয়, আলাদা আলাদা নিয়েছি, অথচ এফ অফ জেড ওয়ান
এবং এফ অফ জেড টু এরা দুটো কিন্তু সমান হয়ে গেল। তাহলে আলাদা আলাদা যদি ভ্যালু নিই, তাহলে এই এফ অফ জেড ওয়ান এবং এফ অফ জেড টু এই দুটো আলাদা হবে, কিন্তু তা হয়নি। তার মানে এইটা কিন্তু ইনজেক্টিভ আমরা বলতে পারছি না। এবার সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ মানে হচ্ছে কোডোমেন সেটটা পুরোটাই আউটপুটটা হয়ে যাবে। রেঞ্জ, রেঞ্জটা আমরা দেখব। রেঞ্জটা সমান হয়ে যাবে কার সাথে? কোডোমেন সেট। কোডোমেন সেট, পুরো কোডোমেন সেটটা। এখন পুরো কোডোমেন সেট মানে হচ্ছে পুরো রিয়াল নাম্বার। তাহলে এই কোডোমেন সেটে কে কে রয়েছে? প্লাস পজিটিভের ভ্যালুগুলো রয়েছে, নেগেটিভের ভ্যালুগুলো রয়েছে, জিরো রয়েছে, হ্যাঁ কি না? আর হচ্ছে যে তোমার সবকিছু রয়েছে, ফ্র্যাকশন ফ্র্যাকশন সবকিছু রয়েছে। তাহলে পরে পুরো কোডোমেন সেট কি হবে রেঞ্জটা? আমরা যতবারই মড করব সবই কিন্তু পজিটিভ নাম্বার আসবে। তাহলে কি নেগেটিভ নাম্বার আসবে কখনো? তাহলে নেগেটিভ নাম্বার আসছে না। তার মানে রেঞ্জটা কোডোমেন সেটের সঙ্গে সমান হলো না। তার মানে আমরা বলতে পারি এটা সাবজেক্টিভও হলো না। আর ইনজেক্টিভ সাবজেক্টিভ না হলে বাইজেক্টিভও হবে না। তাহলে এই ক্ষেত্রেও অপশন ডি এর যে উত্তরটা, সেই উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে করবে এবং আমি যেভাবে লিখছি সেভাবে লিখে লিখে করবে। তোমাদের এই খাতাটাই কিন্তু একটা বইয়ে রূপান্তরিত হয়ে যাবে এক সময়। কথা বুঝতে পেরেছো কি পারোনি? নেক্সট, লেট এফ ফ্রম রিয়াল টু রিয়াল, এফ ফ্রম আর টু আর, অ্যান্ড জি ফ্রম সেটাও আর টু আর be defined by, কিভাবে ডিফাইন করা হয়েছে? যে fx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এইভাবে ডিফাইন করা হয়েছে। অ্যান্ড gxটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে? gx ইকুয়াল টু 2x মাইনাস 3। তাহলে পরে তোমাকে বের করতে হবে f কম্পোজিশন g অফ x, সেটা সমান কত হবে। ওকে, এর জন্য অপশান রয়েছে, অপশানগুলো আমি লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। অপশান এ হচ্ছে এক্স কিউব মাইনাস 4x প্লাস 1। অপশান বি হচ্ছে 4x কিউব মাইনাস 6x প্লাস 1। অপশান সি হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এবং অপশান ডি সেটা বলছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। ওকে, তাহলে এই যে এফ কম্পোজিশন জি অফ এক্স, এই ব্যাপারটা কি সেটা আগে তোমরা দেখে নাও। এফ কম্পোজিশন জি অফ এক্স, এটার মানেটা হচ্ছে এফ অফ জি অফ এক্স। কথা বোঝা গেল? তাই যদি হয় তাহলে এটা সমান আমরা এবার কি লিখতে পারবো? এফ অফ জি অফ এক্স, জি অফ এক্স সেটা হচ্ছে 2x মাইনাস 3। তার মানে এফ অফ এক্স এর যে জায়গাটা, তাহলে এক্স এর জায়গাতে আমরা 2x মাইনাস 3 বসাবো। তাহলে এফ এক্স সমান কত? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে ওই জায়গাতে এক্স স্কোয়ারের জায়গাতে কি লিখবো? 2x মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 3x, 3x এক্স এর জায়গাতে লিখবো 2x মাইনাস 3 প্লাস 1। ব্যাস এইটাকে হিসেব করে দিলেই আমাদের উত্তর চলে আসছে। দেখো, 4x স্কোয়ার মাইনাস 6x, 2 এবি 3 6 12x প্লাস 9, এটা প্লাস 6x মাইনাস 9 প্লাস 1। প্লাস 9 মাইনাস 9 তো উড়ে গেল। তাহলে এটার উত্তর হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1। অর্থাৎ অপশন ডি এর যে উত্তরটা, সেই উত্তরটা কিন্তু সঠিক হয়ে গেল। দেখো, এত স্লো মেথডে, এত ধীরে ধীরে কিন্তু কোনো ক্লাস তোমরা কেউ করাবে বলে আমার মনে হয় না। তারা প্রচন্ড ফাস্ট করায়, আমি করাচ্ছি একেবারে স্লো ভাবে। তোমরা অবশ্যই যদি ক্লাস ভালো লাগে তাহলে একটা ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে
যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে এসএলএসটি ম্যাথমেটিক্সের। ওকে, নেক্সট, দ্য রিলেশনও গতদিন ক্লাসে বলে দিয়েছি। আর রিলেশনকে আর দ্বারা প্রকাশ করা হয়। সেই রিলেশনটা কেমন? রিলেশন আমি বলেছিলাম যে জোড়ায় জোড়ায় থাকবে। এ কমা বি ফ্রম যে such that a comma b belongs to z। z মানে হচ্ছে ইন্টিজার। আর এ আর বি এদের যে গুণফলটা সেটা অবশ্যই 0 হবে। ডিফাইন অন জেড ইজ। ওকে, অপশন এ বলছে এটা হবে সিমেট্রিক। অপশন বি বলছে রিফ্লেক্সিভ। অপশন সি বলছে ইকুইভ্যালেন্স। আর অপশন ডি সেটা বলছে যে কোনোটাই নয়। তাহলে আমরা কি জেনেছিলাম? যে রিফ্লেক্সিভ হতে গেলে কি এ কমা একে থাকতে হবে। সিমেট্রিক হতে গেলে কি হতে হয় বলেছিলাম? যে এ বি যদি থাকে তাহলে বি এ কেও থাকতে হবে। আর ইকুইভ্যালেন্স বলেছিলাম এ বি যদি থাকে, বি সি যদি থাকে তাহলে এ সি কে থাকতে হবে। তাহলে সেই রুলস অনুযায়ী আমরা এগোবো। তাহলে জেড এর মধ্যে একটা নাম্বার হচ্ছে 0, তাহলে 0 অবশ্যই জেড এর মধ্যে আছে। কিন্তু 0 যদি থাকে তাহলে 0,0 কেও থাকতে হবে ওই রিলেশনে, হ্যাঁ কি না? তাহলে 0,0 কিন্তু রিলেশনে আছে কি নাই সেটা দেখতে হবে। তাহলে সেটা বুঝবো কি করে? এ বি গ্রেটার দেন 0, তাহলে 0 ইন্টু 0 সেটা তো ইকুয়াল টু 0 হচ্ছে। গ্রেটার দেন 0 তো হচ্ছে না, গ্রেটার দেন 0 হচ্ছে না, তাহলে ডাজন্ট বিলংস টু সেই রিলেশন, তাহলে রিলেশনে থাকছে না। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে রিফ্লেক্সিভ হবে না। কথা বুঝতে পেরেছো? এবার হইলো সিমেট্রিক। তাহলে সিমেট্রিক বোঝার জন্য কি করব? এ কমা বি এইটা রিলেশনের ভেতরে আছে কোন কন্ডিশনে? যে এ বি গ্রেটার দেন 0 কন্ডিশনে। এখন দেখবো যে বি এ, এ আর বি তাকে উল্টে যদি বি এ লিখি, তাহলে এ বি যদি গ্রেটার দেন 0 হয়, যেহেতু দুটো ইন্টিজার, তাহলে বি এও গ্রেটার দেন 0 হবে। তার মানে আমরা বলতে পারি বি এ গ্রেটার দেন, যেহেতু 0 দেখাতে পারছি, তার মানে বলতে পারি যে বি কমা এও ওই রিলেশনের মধ্যে আছে। তাহলে যেহেতু রিলেশনের মধ্যে আছে তাই জন্য এটা হয়ে গেল সিমেট্রিক, আমাদের সঠিক উত্তর। কথা কি বুঝতে পেরেছো? তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক। আর ইকুইভ্যালেন্স তো হবে না, কেন? কারণ সেটাকে রিফ্লেক্সিভও হতে হবে, সেটাকে সিমেট্রিকও হতে হবে, হ্যাঁ কি না? ইকুইভ্যালেন্সের যে রুলস ছিল সেই রুলসে কি কি ছিল? রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে এবং ট্রানজিটিভও হতে হবে। তাহলে যেহেতু ট্রানজিটিভের নিয়ম কি ছিল, ট্রানজিটিভের নিয়মটা এখানে বলে দিই যে এ কমা বি সেটা যদি রিলেশনে থাকে, বি কমা সি সেটাও যদি রিলেশনে থাকে, তাহলে এ কমা সি কে সেই রিলেশনে থাকতে হবে। এটা ছিল ট্রানজিটিভের রুলস। তাহলে পরে ওইটা আর দেখার দরকার নেই, কারণ ট্রানজিটিভ অপশনে নেই। পরবর্তী যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনে আমরা চলে আসবো। ওকে, নেক্সট লেখো ইফ, যদি পি একটা সেট, এই সেটটাতে এলিমেন্ট আছে 1 2 3, কিউ অপর একটা সেট, এই সেটের এলিমেন্ট আছে 2 3 4, দ্য সেট এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই একটা সেট কেমন না? তো এক্স কমা ওয়াই সেটা বিলংস টু পি ক্রস কিউ, পি সেট এবং কিউ সেটের যে ক্রস তার মধ্যে আছে। অ্যান্ড বলেছে যে এক্সটা গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই হবে। তাহলে পরে এইটা কি হবে? অপশন এ বলছে
যে 1,2, 2,3, 3,4 এই সেটটা হবে পি ক্রস কিউ করলে। অপশান বি বলছে 4,3, 3,2 আর 2,1 হবে। অপশান সি বলছে 2 × 2, 3 × 3, 3,2 এইটা হবে। আর অপশান ডি বলছে যে কোনোটাই হবে না। তো দুটো সেটের ক্রস, এবং এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, এক্স এর ভ্যালুটা ওয়াই এর থেকে বড় হবে, সমান হবে, এই কথাটা বলেছে। বড় হতে পারে, সমান হতে পারে, কিন্তু ছোট আমাদের কখনোই হবে না। তাহলে দেখো, আমরা যদি এখানে পি ক্রস কিউ বের করে নিই, তাহলে কি কি পাবো সেই জায়গাটা আমরা দেখে নিতে পারি, অথবা ডিরেক্ট অপশনের দিকে তাকিয়েও এর উত্তরটা আমরা বলে দিতে পারি। তাহলে পি ক্রস কিউ যদি করি, তাহলে কি কি পাচ্ছি? একের সাথে 2, তাহলে 1,2, একের সাথে 3, 1,3, একের সাথে 4, 1,4। এবার 2 এর সাথে 2, 2,2, 2 এর সাথে 3, 2,3, তারপর 2,4। এইভাবে লিখে যাও। 3,2, তারপর হবে তোমার 3,3, আর হবে 3,4, হ্যাঁ কিনা? তাহলে এখানে কিন্তু কন্ডিশন বলে দিয়েছে পি ক্রস কিউটা কেমন হবে, যে এক্স গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই, ওয়াই থেকে বড় হবে, কিন্তু এখানে তো ওয়াই থেকে ছোট, ছোট ছোট সমান হতে পারে। তার মানে এইখান থেকে আমরা লিখতে পারি এইটা 2,2 ওয়াই এর সঙ্গে সমান। আচ্ছা, 2,3টা নেওয়া যাবে না, কারণ ছোট হয়ে যাচ্ছে। 2,4ও নেওয়া যাবে না, ছোট হয়ে যাচ্ছে। 3,2 নেওয়া যাবে, কারণ ওয়াই থেকে বড় হচ্ছে। 3,3ও নিতে পারবো, কেন ওয়াই এর সঙ্গে সমান হচ্ছে। 3,4ও কিন্তু আমরা নিতে পারছি না, হ্যাঁ কি না? 3,4 আমরা কিন্তু নিতে পারছি না। আর কিছু বাদ হয়েছে? 3,2 নিয়েছি, 3,3 নিয়েছি, আর হচ্ছে 2,2। তাহলে এই সেটটা তৈরি হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে এক্স এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই। তাহলে ইকুয়াল টু ওয়াই 2,2 আছে, আর 3,3 আছে, আর গ্রেটারে কিন্তু 3,2 আছে। তাহলে দেখে নাও এটা তাহলে কোন অপশনটা সঠিক হচ্ছে। অপশন সি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। কথা কি বুঝতে পেরেছো কি পারোনি? নেক্সট, পরবর্তী কোশ্চেন লেখো। দ্য ম্যাপিং এফ ফ্রম আর টু আর ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা আছে? এফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। অবশ্যই এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে পরে কি হবে? অপশন এ বলছে ইনজেক্টিভ হবে, অপশন বি বলছে সারজেক্টিভ হবে, অপশন সি বলছে বাইজেক্টিভ হবে, আর অপশন ডি বলছে যে কোনোটাই হবে না। তাহলে ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ টেস্ট করার কোনো ব্যাপার নয়। তুমি x1 তার ভ্যালুটা নিলাম 2, তাহলে এফ অফ x1 কত আসবে? রিয়েল নাম্বার 2, এর ভ্যালু আসছে 2/5। x2 তার ভ্যালুটা নিয়ে নাও হাফ, তাহলে এফ অফ x2 কত আসছে? দেখো এর ভ্যালু আসছে 2/5। তাহলে এখানে দেখো যে x1 আর x2 এরা কিন্তু সমান নয়, অথচ এফ অফ x1 তার যা ভ্যালু এবং এফ অফ x2 তার যে ভ্যালু 2/5, সেটা কিন্তু সমান সমান হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে ইনজেক্টিভ হওয়াটা পসিবল নয়। এবার সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ মানে হচ্ছে পুরো কোডোমেন সেটটা হবে রিয়েল নাম্বারের পুরো কোডোমেন সেট। তাহলে এখানে যদি আমরা কোনোভাবে দেখিয়ে দিতে পারি যে একটা কমপ্লেক্স ভ্যালু আছে,
তাহলে পরেই কোডোমেন সেট হবে না। আর যদি কমপ্লেক্স ভ্যালু না দেখাতে পারি তাহলে সেটা রিয়াল ভ্যালুতে থেকে যাবে। তখন কিন্তু কোডোমেন সেট রেঞ্জের সঙ্গে সমান হয়ে গেলে সেটা সাবজেক্টিভ হয়ে যাবে। তো যাই হোক, এখন এফ এক্স এটা সমান আমরা ধরে নিচ্ছি ওয়াই। এফ এক্স সমান ওয়াই, বুঝতে পেরেছো? যেটা এক্সটা ডোমেন থেকে আছে, ওয়াইটা কোডোমেনে আছে, মানে ওয়াই এর প্রি ইমেজ এক্স, সেটাকে আমরা ধরলাম। তাহলে এফ এক্স মানে কি? এফ এক্স মানে হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা সমান ওয়াই, হ্যাঁ কি না? তাহলে এইখান থেকে কোনাকুনি গুণ করে দাও, কি লিখতে হবে? এফ সমান ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই লেখা যেতে পারে, হ্যাঁ কি না? তার মানে এটাকে আমরা একদিকে যদি নিয়ে আসি, তাহলে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এটা সমান জিরো লিখতে পারি। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল এক্স এর। ওয়াইটাকে যদি সহগ হিসাবে ধরে নিই, তাহলে এক্স এর ভ্যালু কি আসে দেখো, এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাহলে ওয়াই স্কোয়ার বাই টু এ, তার মানে টু ইন্টু ওয়াই এইটা। এখন যদি ওয়াই সমান ওয়ান হয়ে যায়, ওয়াই সমান যদি ওয়ান হয়ে যায়, কেন কোড অংশের থেকে নিচ্ছি, সেটা রিয়াল টু রিয়াল, তাহলে ওয়াই সমান যদি ওয়ান হয় তাহলে এক্স সমান কি আসছে দেখো, এক্স সমান আসছে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার থ্রি আর তার সাথে আই বাই টু, তাহলে এটা কি হয়ে গেল? এটা কিন্তু একটা কমপ্লেক্স হচ্ছে, রিয়াল কিন্তু হচ্ছে না। তাহলে পুরো রিয়েল নাম্বার সেটটা কিন্তু আসছে না, এখানে কিন্তু কমপ্লেক্স নাম্বার চলে আসে। তার মানে আমরা বলতে পারি কি, যে এইটার যে রেঞ্জটা সেটা কিন্তু কোডোমেন সেটের সঙ্গে সমান হচ্ছে না। রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন সেট, তার মানে এটা সাবজেক্টিভও হলো না। তাহলে সাবজেক্টিভ নয়, ইনজেক্টিভ নয়, তাহলে বাইজেক্টিভও হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ নান। কথা কি বুঝতে পারা গেছে কি যায়নি? নেক্সট, একেবারে খুব ঠান্ডা ভাবে ধীরে সুস্থে করাচ্ছি যাতে তোমাদের যারা ক্লাস করছো তাদের কোনো অসুবিধা না হয়। দ্য ম্যাপিং এফ ফ্রম জেড টু জেড, ইন্টিজার টু ইন্টিজার, such that f of n, এটা হচ্ছে 2n, for all n greater or equal to 1, n এর ভ্যালু 1 হতে পারে, অথবা 1 এর থেকে যদি বেশি হয় তাহলে 2n হবে, অথবা -2n হবে। কখন? -2n প্লাস 1 হবে কখন? for all n এর ভ্যালুটা যদি লেস অর ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ 0 সমান বা 0 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে পরে সেটা -2n প্লাস 1 হবে। তাহলে পরে এফ ইজ, এফটা কি হবে? অপশন এ বলছে যে ইনজেক্টিভ হবে, অপশন বি বলছে সাবজেক্টিভ হবে, অপশন সি বলছে দুটোই হবে, আর অপশন ডি বলছে যে কোনোটিই হবে না। ওকে, তাহলে ইনজেক্টিভ টেস্ট করতে হবে, সাবজেক্টিভ টেস্ট করতে হবে, এই দুটো আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। সাবজেক্টিভ মানে তো আমরা বুঝতে পারছি যে পুরো কোডোমেন সেট মানে পুরো ইন্টিজারটা চলে আসবে, নাকি না? তো দেখো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, x1 একটা ভ্যালু নিলাম, ধরো আমি 2 নিলাম, তাহলে 2 যদি নিই তাহলে সেটা গ্রেটার দেন 1 n এর ভ্যালুটা, তাহলে সেক্ষেত্রে 4 উত্তরও আমাদের হয়ে যাবে 2n করলে পরে। 3 নিলে একটা আলাদা ভ্যালু আসবে, তাহলে আলাদা আলাদা ভ্যালু নিয়ে আলাদা আলাদা উত্তর আসার চান্স রয়েছে, তাহলে ইনজেক্টিভ হবে। আর 0 যদি নিই তাহলে সেই ক্ষেত্রে কত আসবে? 1 আসবে।
আর যদি জিরো থেকে ছোট কোনো একটা নাম্বার নেই সেক্ষেত্রে আলাদা ভ্যালু আসছে, তাহলে আলাদা আলাদা ভ্যালু নিলে আলাদা আলাদা তার উত্তর আসছে, তাহলে ইনজেক্টিভ কিন্তু হবে। এবার সাবজেক্টিভের কথাটা হচ্ছে যে পুরো কোডোমেন সেট, সেটা হচ্ছে সাবজেক্টিভ। অবশ্যই সেটা ইন্টিজার, ইন্টিজারের মধ্যে জিরো রয়েছে, প্লাসের ভ্যালুগুলো রয়েছে এবং মাইনাসের ভ্যালুগুলো রয়েছে। ওকে, তাহলে n ইকুয়াল টু যদি জিরো হয়, ভালো করে বুঝো, n ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে পরে এফ অফ এনটা কি হবে? মাইনাস টু এন, মানে টু ইন্টু জিরো প্লাস ওয়ান, তার মানে ওয়ান আসছে। আর এন এর ভ্যালুটা যদি এক হয়, তাহলে এফ অফ এন এর ভ্যালুটা কি আসছে? টু এন, টু ইন্টু এক মানে দুই আসছে। কখনো কি জিরো আসা পসিবল যদি আমরা ইন্টিজার নিই? ইন্টিজার টু ইন্টিজার বলেছে, তাহলে জিরো কিন্তু আসা পসিবল নয়। আর এন এর যে ভ্যালুটা সেটা এক অথবা একের থেকে বড়, জিরো অথবা জিরো থেকে ছোট, তাই দুটো আলাদা আলাদা মান। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জের যে সেটটা, সেটা কোডোমেন সেটের সঙ্গে সেম হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কোডোমেন সেটে কে রয়েছে? জিরো রয়েছে, কিন্তু এখানে জিরোর যে প্রি ইমেজ অফ জিরো সেইটা কিন্তু পাওয়া যাচ্ছে না। জিরো ডাজ নট এক্সিস্ট। অন্যান্য ভ্যালুগুলো পাচ্ছি, এক দুই তিন এইরকম ভ্যালুগুলো প্রত্যেকটাই পাবো, কিন্তু জিরোটা পাওয়া যাচ্ছে না, ওই জন্য কিন্তু কোডোমেন হচ্ছে না, তার মানে এটা সাবজেক্টিভ হলো না। ইনজেক্টিভটা হতে পারে, কারণ আমরা দেখলাম যে আলাদা আলাদা ভ্যালু নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদা মান পাচ্ছি, তাহলে ইনজেক্টিভটা হতে পারে। তাহলে ইনজেক্টিভের টেস্ট আমরা করে দিতে পারি। তাহলে ইনজেক্টিভ টেস্ট করছি, ধরো কেস নাম্বার 1। এখানে x1 আর x2 এটা গ্রেটার অর ইকুয়াল টু 1 ধরলাম প্রথম কন্ডিশনটা অনুযায়ী, এবং অবশ্যই x1 নট ইকুয়াল টু x2 ধরলাম। গ্রেটার অর ইকুয়াল টু একের থেকে বেশি এবং একের থেকে বেশি, এবং দুটো আলাদা আলাদা ধরলাম, সমান নয়, হ্যাঁ কি না? তাহলে পরে এই ক্ষেত্রে এফ অফ x1 সেটা কতটা আসবে? যেহেতু এটা 2n ছিল, গ্রেটার ধরলে পরে তার মানে এটা 2x1 আসবে। আর এফ অফ x2 সেটা কত আসবে? সেটা আসবে 2x2। তাহলে অবশ্যই এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2 হলো, হ্যাঁ কি না? যেহেতু আলাদা আলাদা ভ্যালু নিয়েছি, তাহলে আলাদা আলাদা এফ অফ x1 এফ অফ x2 আলাদা আলাদা হলো। তাহলে এখান থেকে আমরা ইনজেক্টিভ বলতে পারি। এটা তো একটা কন্ডিশন গেল, গ্রেটার অর অন ইকুয়াল টু। দ্বিতীয় যে কন্ডিশন সেটা কি হতে পারে? যে x1 তার ভ্যালুটা হয়তো একের থেকে বড়, আর x2 যেটা সেটা তার ভ্যালুটা হয়তো জিরো থেকে ছোট অথবা সমান, এইরকম নিলাম। তার মানে এখানেও x1 নট ইকুয়াল টু x2 নেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এফ অফ x1 কত আসছে দেখব, আর এফ অফ x2 টাই বা কত আসছে সেটা দেখব। তাহলে x1টা একের থেকে বড় নেওয়া হয়েছে, তাহলে বড় যদি নেওয়া হয় তাহলে তার ভ্যালু আসবে 2x1। আর x2 যেটা সেটা নেওয়া হয়েছে জিরো থেকে ছোট, তার মানে মাইনাস 2x2 প্লাস 1। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2, হ্যাঁ কি না? তাহলে আলাদা আলাদা ভ্যালু নিচ্ছি, তাহলে আউটপুট গুলো কিন্তু আলাদা আলাদা আসছে। তাহলে আমরা এখনো বলতে পারছি যে ইনজেক্টিভ কিন্তু হতে পারে। থার্ড কেস দেখো, x1 এইটাকে আমি নিলাম লেস অর ইকুয়াল টু জিরো, x2 তাকে নিলাম লেস অর ইকুয়াল টু জিরো। তাহলে এইখানে কি হচ্ছে? এখানে x1 আর x2 তারা আলাদা আলাদা ধরলাম, তাহলে এফ অফ x1 কত আসছে দেখে নাও। লেস অর ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে মাইনাস 2x1 প্লাস 1। আর এফ অফ x2টা কত আসবে? সেটা মাইনাস 2x2 প্লাস 1, একই না? তাহলে এফ অফ x1 আর এফ অফ x2
এরা কিন্তু সমান সমান হলো না। তো তিনটে কন্ডিশন আমরা টেস্ট করে নিলাম, তার মানে অলওয়েজ এটা ইনজেক্টিভ হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে, এটার উত্তর ইনজেক্টিভ হবে, বা অলওয়েজ ইনজেক্টিভ। কথাকে বুঝতে পারা গেছে কি যায়নি? এভাবে আমরা কিন্তু ইনজেক্টিভ টেস্ট করতে পারি, অলওয়েজ ইনজেক্টিভ। ওকে, চলে এসো পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন লেখো, এফ ফ্রম জেড ক্রস জেড টু জেড বাই এফ অফ এন কমা এম, সেটা সমান হবে এন প্লাস এম ফর অল এন কমা এম, যেটা সেটা বিলংস টু জেড ক্রস জেড। রিলেশনে আমরা বলেছিলাম যে এন কমা এন বা এ কমা বি, সেটা সেটে ক্রস সেট বি বা পি ক্রস কিউ তার মধ্যে বিলংস করে, সেই কথাটাই বলেছে। দেন এফ ইস, তাহলে এফটা কি হবে? এর জন্য অপশন রয়েছে। অপশন এ বলছে ইনজেক্টিভ হবে, অপশন বি বলছে সারজেক্টিভ হবে, অপশন সি বলছে দুটোই হবে, আর অপশন ডি বলছে কোনোটাই হবে না। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমার ডোমেন সেট, ইনপুট সেট জেড ক্রস জেড, আমার আউটপুট সেট সেটা হচ্ছে জেড, হ্যাঁ কি না? আর ম্যাপ হচ্ছে জেড ক্রস জেড টু জেড, এই হচ্ছে আমার ম্যাপিং হচ্ছে এখানে। তাহলে যেই আমরা পয়েন্টটা নেব, সেইটা কিন্তু চলে গিয়ে ওইখানে যেটা তৈরি হবে সেটা যোগ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এন কমা এন যদি আমরা পয়েন্ট নিই, তার আউটপুটটা হচ্ছে এন প্লাস এম, এইরকম কন্ডিশন হচ্ছে। এবং ইনজেক্টিভ হতে গেলে আলাদা আলাদা ভ্যালু নিলে আলাদা আলাদা উত্তর আসবে, বা আলাদা আলাদা আউটপুট পাবো। একই ভ্যালু নিলে একই আউটপুট পাবো। সাবজেক্টিভের ক্ষেত্রে কি বলেছি, পুরো যে কোডোমেন সেটটা আসবে সেটা পুরোটাই তার রেঞ্জে রূপান্তরিত হয়ে যাবে। এখন যদি আমি ধরো এইখানে দিলাম 2, -2, তাহলে তার যে আউটপুটটা এখানে তৈরি হবে সেটা কি হবে? 0 হয়ে যাবে। বা আমি নিলাম হয়তো -5, 5, তার যে আউটপুটটা তৈরি হবে সেটা কি তৈরি হবে? সেটাও 0 তৈরি হবে। তাহলে একটা জায়গাতে গিয়ে কিন্তু মার্জ করে দিল। তাহলে আলাদা আলাদা আমি পুট করলাম, তার আউটপুটটা একই হয়ে গেল। আলাদা আলাদা হলে পরে সাবজেক্টিভ হতো, ইনজেক্টিভ হতো, সরি, আলাদা আলাদা হলে ইনজেক্টিভ হতো। তাহলে একই হয়ে যাচ্ছে, তার মানে ইনজেক্টিভ কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নয়। এখন আসি সাবজেক্টিভের যে ব্যাপারটা, সেটা সাবজেক্টিভটা সেটা হচ্ছে একটা জেড ইন্টিজারের সেট। এবার যে কোনো ইন্টিজারকে আমি কিন্তু দুটো ইন্টিজারের সাম এলিমেন্ট আকার লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে এই জেড এর ভেতরে যে এলিমেন্ট গুলো থাকবে, এই এলিমেন্ট গুলো ইন্টিজার। এবার যে কোনো ইন্টিজারকে আমি দুটো ইন্টিজারের সাম আকারে লিখতে পারি। তাহলে সাম আকারে যেহেতু লিখতে পারি, তাই জন্য ওইটা হয়ে যাবে সাবজেক্টিভ। কথা বুঝতে পেরেছো কি পারোনি? যেমন এটা জেড, তাহলে জেড মানে কি, 0 থাকবে, +1, 2, 3 এগুলো থাকবে, -1, -2, -3 এগুলো থাকবে। তাহলে ধরো 1, তাহলে 1কে আমি কি লিখতে পারি? দুটো ইন্টিজারের সাম আকারে যদি লিখি, তাহলে 1কে আমি লিখতে পারি 1 + 0, হ্যাঁ কি না? বা 1কে আমি লিখতে পারি 2 + -1। তাহলে আমি এইভাবে কিন্তু লিখতে পারি। তার মানে পুরো কোডোমেন সেটটা কিন্তু এখানে তৈরি হয়ে যায়। তার জন্য এটার জন্য সাবজেক্টিভটা হবে এটা সঠিক উত্তর। কথা কি বুঝতে পেরেছো কি পারোনি? সাবজেক্টিভ মানে আমি বলছি কি,
যে রেঞ্জ যেটা হবে সেটা পুরো কোডোমেন সেটটা, তাহলে এই পুরো কোডোমেন সেটটা কিন্তু রেঞ্জ, মানে তুমি এখানে যাই ভ্যালু নাও না কেন দুটো দুটো করে, তার যে আউটপুটটা আসবে সেটা কিন্তু ইন্টিজার, এই যে সেটটা রয়েছে এই পুরো সেটেই কিন্তু সেখানে গিয়ে মিলে যাবে। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্নতে চলে এসো। নেক্সট কোয়েশ্চেন লেখো, দ্য ম্যাপিং এফ ফ্রম আর টু আর be defined by fx equal to x square minus x, যেখানে অবশ্যই x belongs to r is। তাহলে এটা কি হবে, ট্রাই করো। অপশন এ বলছে ইনজেক্টিভ হবে, অপশন বি বলছে সাবজেক্টিভ হবে, অপশন সি বলছে দুটোই হবে মানে বাইজেক্টিভ হবে, আর অপশন ডি বলছে যে কোনোটিই হবে না। তাহলে ইনজেক্টিভ মানে আলাদা আলাদা ভ্যালু নেব, আলাদা আলাদা উত্তর পাবো। ধরো x1, এটাকে তুমি 0 ধরলে, তাহলে 0 ধরলে পরে এফ অফ এক্স কত আসবে, 0ই আসবে, বা এফ অফ এক্স ওয়ান 0। x2, এইটাকে ধরলাম 1, তাহলে এফ অফ x2 সেটা কত আসবে, সেটাও 0 আসবে। তাহলে আলাদা আলাদা ভ্যালু নিলাম, আলাদা আলাদা উত্তর কিন্তু পেলাম না, তাহলে এটা ইনজেক্টিভ হবে না। মানে ইনজেক্টিভ যেন না হয় তার চেষ্টাটা করব, যদি হয়ে যায় তাহলে ভালো কথা। আচ্ছা, না দেখাতে পারলে কিন্তু ঠিক হয়ে যাবে, মানে ওটা পেয়ে যাব। আচ্ছা, এবার পুরো রিয়েল নাম্বারের সেট কিনা, তাহলে এর আগে এই ধরনের একটা অঙ্ক করেছিলাম, তাহলে একটা কাজ করো, এফ এক্স এইটাকে তুমি ওয়াই ধরে নাও, ওয়াই এর যে প্রি ইমেজ সেটা এক্স, এরকম ভাবছি। তাহলে কি হবে, এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এটা সমান ওয়াই। এবার আমাদের এখানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান 0। তাহলে এক্স সমান কি আসবে, সূত্র মাইনাস বি মানে 1, প্লাস মাইনাস 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 প্লাস হয়ে গেল, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 1 প্লাস 4y বাই 2। এখন এখানে y ইকুয়াল টু কোনোভাবে কি কমপ্লেক্স নাম্বার বানানো যাবে? হ্যাঁ, y ইকুয়াল টু যদি -1 নিয়ে নিই তাহলে কিন্তু রুটের ভেতরে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে x এর ভ্যালুটা কিন্তু কমপ্লেক্স নাম্বারে চলে আসছে, x এর ভ্যালুটা কিন্তু তখন কমপ্লেক্স হয়ে যাচ্ছে, মানে x বিলংস টু কমপ্লেক্স হয়ে যাচ্ছে আর কি। ওকে, x বিলংস টু কমপ্লেক্স নাম্বারে সেট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি যে -1 এর কোনো প্রি ইমেজ নেই, তার মানে এটা কিন্তু সাবজেক্টিভ হবে না, কারণ এটা রিয়াল নাম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, কোডোমেন সেটটা শুধুমাত্র পুরো রিয়াল নাম্বারটা হচ্ছে না। তাহলে ইনজেক্টিভ হলো না, সাবজেক্টিভ হলো না, তার মানে বোথও হবে না। তাহলে অপশন ডি এর যে উত্তরটা সেই উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট, পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নতে চলে এসো। লেখো, ইফ এ ইকুয়াল টু এ কমা বি কমা সি and b equal to l কমা m কমা n, তাহলে which of the following is not a mapping, is not a mapping from a to b, a থেকে b তে ম্যাপ করছে না কোনটা? অপশন এ বলা হচ্ছে a কমা l, b কমা m, c কমা n, এই সেটটা। অপশন বি বলছে a কমা l,
বি কমা এন, সি কমা এন, এটা অপশন সি বলছে এ কমা এল, এ কমা এম, বি কমা এম, আর হচ্ছে সি কমা এন, এটা। আর অপশন ডি বলছে কোনোটি নয়। তাহলে ম্যাপিং মানে কি আমরা জানি, যে আমরা একটা ইনপুট করব, তার একটা আউটপুট পাবো। আচ্ছা, তাহলে পরে দেখো, যদি ইনপুট করি এ থেকে বি এর দিকে, তাহলে বি তে আউটপুট এল, হ্যাঁ কি না? আবার যদি এ দিই তাহলে এলই হবে। তাহলে এইখানে ইনপুট দেওয়া হচ্ছে এ, এখানে আউটপুট এল, ভালো কথা। এখানে বি ইনপুট করছি, এম পাচ্ছি আউটপুটে, সি পাচ্ছি ইনপুটে, এন পাচ্ছি আউটপুটে, কোনো অসুবিধা নেই। তাহলে হুইচ ইজ নট এ ম্যাপিং, তাহলে তো এটা ম্যাপিং হচ্ছে। এ পুট করছি এল পাচ্ছি, বি পুট করছি এম পাচ্ছি, সি পুট করছি এন এন পাচ্ছি, তাহলে এটা ম্যাপিং হচ্ছে, আলাদা আলাদা পুট করছি। এ পুট করলাম এল পেলাম, বি পুট করলাম এন পেলাম, সি পুট করলাম এন পেলাম। তাহলে বি পুট করে এন পাচ্ছি, পেতে পারি, সি পুট করে এন পাচ্ছি, সেইটা। তাহলে এটাও কিন্তু একটা ম্যাপিং হতে পারে। মানে আমি আলাদা আলাদা পুট করে একই জিনিস পেতে পারি, কেমন ব্যাপার দেখায়। এই আমার ডোমেন সেট, এই আমার কোডোমেন সেট। তো এইখানে এ পুট করলাম, তার ভ্যালুটা পাচ্ছি কোডোমেনে এল। বি পুট করলাম, সেটা পেয়ে যাচ্ছি হয়তো এন। সি পুট করলাম, সেটা পাচ্ছি হয়তো এন। ওকে, বি পুট করলাম, এন পেলাম, সি পুট করলাম, সেটাও পেলাম এন। তাহলে এইখানে পেলাম, অসুবিধার কিছু নেই। মানে আলাদা আলাদা ভ্যালু পুট করে আলাদা আলাদা পেতে পারি, একই ভ্যালু পেতে পারি, কিন্তু কখনো এমনটা হবে না যে আমি এ পুট করলাম, পেলাম এল, আবার এ পুট করছি, পাচ্ছি এম। এই কন্ডিশনটা কিন্তু হবে না। অর্থাৎ পুট যেটা করছি সেটা একটাই হবে, এবং সেটা মার্জ করবে একটা জায়গা থেকে অন্য একটা ভ্যালু, সেটা মার্জ করবে, এল এ গিয়ে মার্জ করতে পারে, আলাদা জায়গায় মার্জ করতে পারে, হতে পারে। তো এখানে এ পুট করে এল পাচ্ছি, এ পুট করে এম পাচ্ছি, তাহলে এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। তাহলে অপশন সি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা কিন্তু ম্যাপিং হবে না। কথা কি বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না? কেমন ব্যাপার সেটা কিন্তু তোমাদেরকে বললাম। ওকে, নেক্সট লেখো পরে কোশ্চেন। এফ এফ অফ এক্স সমান 2x and জি অফ এক্স এটা সমান এক্স স্কোয়ার, এইচ অফ এক্স এটা সমান এক্স প্লাস 1। তাহলে পরে তোমাকে বের করতে হবে এইচ কম্পোজিশন, জি কম্পোজিশন এফ এক্স এটা সমান কত হবে। ওকে, এটা আর অপশন লিখছি না। তাহলে পরে এটার প্রথমে রুলস হচ্ছে কিরকম, জি কম্পোজিশন এফ এক্স, এর মানেটা বলেছিলাম যে জি অফ এফ অফ এক্স, হ্যাঁ কিনা? তাহলে পরে এটাকে আমরা লিখতে পারি জি অফ এফ এক্স, এফ এক্স মানে হচ্ছে 2x। ওকে, তাহলে জি অফ 2x মানে হচ্ছে 2x তার স্কোয়ার, তাহলে এটা সমান আসছে 4x স্কোয়ার। অসুবিধা নেই, জি অফ এফ এক্সটা আগে বের করে নিলাম। এখন যেটা আছে এইচ কম্পোজিশন, জি কম্পোজিশন এফ অফ এক্স, তাহলে এটা সমান কত আসবে?
তাহলে এটা আসছে এইচ অফ জি কম্পোজিশন এফ এক্স। এবার জি কম্পোজিশন এফ এক্স তার ভ্যালু তো 4x², তাহলে এইচ অফ 4x², হ্যাঁ কি না? তাহলে এইচ অফ এক্স, এইচ এক্স এর x+1, তাহলে এটা হলো 4x² + 1, এক্স এর জায়গাতে 4x² বসে গেল +1, তাহলে এইটাই হয়ে গেল আমাদের উত্তর। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এই ধরনের একটা প্রশ্ন কিন্তু এসএলএসটি 2025-এও এসেছে। তোমরা এসএলএসটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কি ছিল কোশ্চেনটা। ওকে, এখন আমার কাছে নেই, আবার জোগাড় করতে বের করতে হবে, সময় লাগবে, এখন আর দেখলাম না। নেক্সট, পরবর্তী পয়েন্ট করো ডেফিনেশন একটা। কার ডেফিনেশন? সেটা হচ্ছে ক্লাস অফ এলিমেন্ট। ক্লাস অফ এন এলিমেন্ট, একটা এলিমেন্টের ক্লাস নির্ণয় করা। এই ব্যাপারটা কি? যে ধরো একটা সেট আছে এস, এস একটা সেট, ওকে, আর এই সেটেরই একটা এলিমেন্ট হচ্ছে এ, এ হচ্ছে একটা এলিমেন্ট। তার মানে আমি বলতে পারি এ বিলংস টু এস, এ এলিমেন্টটা এস সেটের ভিতরে আছে। এখন ওই যে এলিমেন্ট এ, তার যদি আমরা ক্লাস বের করি, সেটাকে আমরা এভাবে লিখবো সিএল অফ এ, ক্লাস অফ এ। ক্লাস অফ এটা কি হবে? ক্লাস অফ এটাও একটা সেট হবে, এবং এই সেটটা সাবসেট হবে এস এরই একটা সাবসেট। বা ক্লাস অফ এ, এই সেটটা, এই সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সেটের এলিমেন্ট গুলো হচ্ছে এক্স, যেটা এস এর মধ্য থেকে পাওয়া যাবে, এবং এক্স রো এ, এইভাবে লেখা হয়। এক্স রো এ মানে এক্স হবে এ রো রিলেশনে থাকা একটা এলিমেন্ট। ওকে, কেমন ব্যাপার? ধরো আমি একটা উদাহরণ লিখছি, যে এস একটা সেট, যেই সেটের এলিমেন্ট গুলো আছে A1, A2, A3, A4, এইভাবে এলিমেন্ট গুলো আছে এন পর্যন্ত। এখন আমি যদি বের করি ক্লাস অফ A3টা কত হবে, সেটা বললাম। ক্লাস অফ A3 কি হবে? A3-র রো রিলেশন বা ইকুইভ্যালেন্স রিলেশন যেগুলো থাকবে সেগুলোই হবে A1, এইভাবে হবে। ওকে, একটা ভালোভাবে এই যে রো ব্যাপারটা সেইটা আগে বুঝে নাও, তারপর তখন বাকিটা বলছি। রো, তাহলে লেখো, একটু লিখে নাও, তাহলে বেশি সুবিধা হবে। লেট রো বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, ওয়ান এ সেট এস, এস একটা সেট, তার ইকুইভ্যালেন্স যে রিলেশন সেটা হচ্ছে রো। লেট এ বিলংস টু এস, এস এর একটা এলিমেন্ট হচ্ছে এ, তাহলে লেট ক্লাস অফ এ যেটা, সেটা কি? বি এ সাবসেট, যে কথাটা লিখেছিলাম সেটাই এখানে লিখছি, সাবসেট অফ এস, হ্যাঁ কি না? যেটাকে ডিফাইন করা হচ্ছে কিভাবে, একটু আগেই লিখলাম। ক্লাস অফ এ সেটা হচ্ছে একটা সাবসেট এস এর, তার এলিমেন্ট গুলো হবে এক্স বিলংস টু এস, এস এর থেকে থাকবে, সাজ দ্যাট এক্স রো এ। তাহলে এক্স রো এ ব্যাপারটা বোঝানো, রো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন অন সেট। ওকে, এক্স রো এ মানে হচ্ছে এক্স হবে এ এর রো রিলেশনে থাকা একটা এলিমেন্ট, এ রো রিলেশনে থাকা একটা এলিমেন্ট। ওকে, যেমন ধরো তোমাকে একটা কন্ডিশন বলে দেওয়া হলো যে এসটা হচ্ছে একটা ইন্টিজারের সেট,
এসটা হচ্ছে একটা ইন্টিজারের সেট। আর রোটা কেমন, রো রিলেশনটা কেমন বলছে, এ রো বি হোল্ডস if and only if a minus b is divisible by 5। কথা বুঝতে পারা গেছে? তার মানে a মাইনাস b কে যদি 5 দিয়ে ভাগ করা যায় এমন সমস্ত এলিমেন্ট, যে এলিমেন্ট গুলো জেড এর ভেতরে রয়েছে, সেটাই হবে ক্লাস অফ এ। ওকে, বুঝতে পারা গেছে কি যায়নি? তাহলে এই ব্যাপারটাকে আরেকটু ভেঙে নাও। যেমন আমি বললাম যে জিরোর তুমি ক্লাস বের করো, তাহলে এখন দেখো জিরো অবশ্যই সেটা ইন্টিজার সেটের ভেতরে রয়েছে। তাহলে এখন ক্লাস অফ জিরো আমি বের করছি ওই কন্ডিশনটা মেনে। তাহলে ক্লাস অফ জিরোটা কি হবে? ক্লাস অফ জিরোটা হবে এলিমেন্ট। কোন এলিমেন্ট গুলো? না তো যেগুলো জেড এর ভেতরে রয়েছে সেই এলিমেন্ট গুলো হবে। তবে এখানে একটা শর্ত মেনে রাখতে হবে, ওই এলিমেন্টটা যাতে করে জিরোর সাথে রো রিলেশনটা মেনে চলে। এখানে রো রিলেশনটা আমি এ মাইনাস বি ডিভিজিবল বাই 5 বলছি। তাহলে কি কি হবে? তাহলে এ মাইনাস বি মানে এক্স মাইনাস জিরো, এখানে এ মানে এক্স আর বি মানে হচ্ছে জিরো, তার মানে এক্স মাইনাস জিরো, তাকে 5 দিয়ে ভাগ করা গেলেই সেটা ক্লাস অফ জিরো হবে। তাহলে কাকে কাকে ভাগ করা যায়? জিরো, এক্স হচ্ছে জিরো, তাহলে জিরো মাইনাস জিরো বাই 5 ভাগ করা যায়। এক্স যদি 5 হয় সেটাও ভাগ করা যায়, এস যদি 10 হয় সেটাও ভাগ করা যায়। এইভাবে সমস্ত সংখ্যাগুলো, বা -5 -10 এইগুলো, তাহলে এই সমস্তগুলো হচ্ছে জিরোর ক্লাস। কথা বুঝতে পারা গেছে? বা আমি বললাম যে ক্লাস অফ ওয়ান, তাহলে ক্লাস অফ ওয়ান কি হবে? কোথা থেকে পাবো? না তো যেহেতু একটা ইন্টিজার সেট ছিল এসটা, তার মানে যে এলিমেন্ট গুলো পাবো এক্স, সেটা অবশ্যই জেড থেকে বা এস থেকে থাকবে। কেমন ভাবে? না তো ওই এক্স যে এলিমেন্ট গুলো সেগুলো রিলেশন হবে একের সাথে, যে রিলেশনটা আমাদের বলেছে এ মাইনাস বি। তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়ান তাকে যেন 5 দিয়ে ভাগ করা যায়, এই ধরনের গুলোই কিন্তু ক্লাস হবে। তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে যাতে করে 5 দিয়ে ভাগ করা যেতে পারে? হ্যাঁ কি না? তাহলে এক্স এর ভ্যালু 1 হতে পারে। কেন? তাহলে 1 থেকে 1 বাদ দিলে জিরো, জিরোকে 5 দিয়ে ভাগ, তাহলে চলে যাবে। এক্স এর ভ্যালু 6 হতে পারে, তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে। এক্স এর ভ্যালু -4 হতে পারে, -4 -1 মানে -5, তাকে 5 দিয়ে ভাগ করা যায়। এক্স এর ভ্যালু 11 হতে পারে। এইভাবে যে এলিমেন্ট গুলো পাচ্ছি এগুলো হচ্ছে ক্লাস অফ ওয়ান। তাহলে ক্লাস কথাটা বোঝাতে পেরেছি যে ক্লাস অফ ওয়ান ব্যাপারটা কি। একইভাবে আমি ক্লাস অফ টুও বের করতে পারি, ক্লাস অফ থ্রিও বের করতে পারি, হ্যাঁ কি না? তাহলে ক্লাস অফ টুটা কি এমন হবে? একইভাবে লিখবো যে ক্লাস অফ টু মানে হচ্ছে সেই এলিমেন্ট গুলো যেগুলো কোথা থেকে, ওই সেটটা থেকে পাবো, যেই সেটের ক্লাসটা বের করছি, যেই সেটের এলিমেন্টের ক্লাস বের করছি। এবং সেই এলিমেন্ট গুলো কেমন হবে? না তো এক্স রো ক্লাস অফ টু বের করছি, তাহলে টু এর সাথে যে রিলেশনটা, তাহলে এখন এখানে রিলেশন যেটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম x-2/5, এই রিলেশনটা দিয়েছিলাম। তাহলে এই রিলেশনকে স্যাটিসফাই করবে যে যে এলিমেন্ট গুলো, সেইগুলোই কিন্তু হবে ক্লাস অফ টু। তাহলে সেটা আসবে কত? সেটা 7, তারপর 2, -3, এইরকম যতগুলো তুমি পাবে সেগুলো হচ্ছে কিন্তু ক্লাস অফ টু। একইভাবে তুমি ক্লাস অফ থ্রি বের করতে পারবে। ক্লাস অফ থ্রি মানে কোনগুলো? ক্লাস অফ থ্রি মানে হচ্ছে এক্স একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা ক্লাস অফ থ্রি। এই এলিমেন্টটা পাবো কোথা থেকে? এই এলিমেন্টটা পাবো সেই সেট থেকে, জেড থেকে। এবং তা সেই এলিমেন্টটা যেন রিলেশন করে কার সাথে? থ্রির সাথে। কোন রিলেশন? তাহলে x-3 a-b/5, এই রিলেশনটা যেন স্যাটিসফাই করে। ব্যাস। তাহলে এটা কোন কতগুলো আসছে? এগুলো আসবে 3, 8, -2, এই সমস্তগুলো। একইভাবে তুমি ক্লাস অফ ফোর বের করতে পারো, হ্যাঁ কি না? ক্লাস অফ ফোর তাহলে কেমন আসবে? একই রকম ভাবে এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স রিলেশন করবে ফোর এর সাথে, এগুলো আসবে। এগুলো কেমন আসবে? ক্লাস অফ ফোর, 4, 9, এই সমস্তগুলো, -1, হ্যাঁ কি না? তারপর ক্লাস অফ ফাইভ যখন আমি বের করছি 5 দিয়ে ভাগ করার কথা বলছি, হ্যাঁ কি না? তো ক্লাস অফ ফাইভ একই রকম, এক্স বিলংস টু জেড।
সাচ দ্যাট এক্স রো 5 যে এলিমেন্টগুলো আসবে সেগুলো, তাহলে এগুলো 5, তারপর তোমার 10, 0 এই সমস্তগুলো আসবে। একইভাবে ক্লাস অফ 6 তুমি বের করো, যেহেতু 5 দিয়ে ভাগ করার কথা, দেখবে যে ক্লাস অফ 1 এর যে ভ্যালুগুলো সেগুলোই কিন্তু ক্লাস অফ 6 এ তুমি পেয়ে যাবে, ক্লাস অফ 1 এ পেয়ে যাবে। ওকে, তাহলে এই কথাটা আমি বলতে চাইছি যে ক্লাস অফ 6 টা হয়ে গেল কিন্তু ক্লাস অফ 1। তার মানে আমি বলতে পারি যে জেড এর যে কোনো একটা এলিমেন্ট নিয়ে তার যদি আমি ক্লাস বের করি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে দেয়ারফর জেড হ্যাজ 5, এখানে 5 এর 5 ডিস্টিংক্ট ক্লাসেস, 5টা আলাদা আলাদা ক্লাসেস রয়েছে। যখনই 6 এ যাচ্ছি তখন কিন্তু সেটা আবার ক্লাস অফ 1 হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলতে পারি এরকম যে ক্লাস অফ 0 ইউনিয়ন ক্লাস অফ 1 ইউনিয়ন ক্লাস অফ 2 ইউনিয়ন ক্লাস অফ 3 ইউনিয়ন ক্লাস অফ 4 ইউনিয়ন ক্লাস অফ 5, এই 5টা আলাদা আলাদা ক্লাস নিয়ে টোটাল যে জেড ইন্টিজারটা সেটটা, সেই সেটটা কিন্তু তৈরি হচ্ছে। ওকে, এখানে এবার কিছু প্রপার্টিজ লিখে রাখো, পয়েন্ট করো সাম প্রপার্টিজ, এগুলো মুখস্থ রাখতে হবে। সাম প্রপার্টিজ। ওকে, 1 নাম্বার লেখো দ্য ইউনিয়ন অফ অল দ্য distinct distinct classes is the set s, এখানে ইন্টিজারের সেট ছিল বলে আমরা যখন ইউনিয়ন করলাম তখন কিন্তু ইন্টিজারটাই পেলাম। তা দ্য ইউনিয়ন অফ অল ডিস্টিংক্ট ক্লাসেস, সেটা কি এলো, সেটা কিন্তু এস চলে এলো। কথা কি বুঝতে পেরেছো কি পারোনি? নেক্সট, দ্বিতীয়, সেকেন্ড যে জায়গাটা, ইফ উই টেক টু ক্লাসেস, একটা হয়তো ক্লাস অফ এ অ্যান্ড দ্বিতীয়টা ক্লাস অফ বি, দেন যদি দুটো ক্লাসেস নিই তাহলে কি হবে, আইদার ক্লাস অফ এ সেটা সমান হবে ক্লাস অফ বি এর সাথে, অর ক্লাস অফ এ ইন্টারসেক্ট যদি করে ক্লাস অফ বি এর সাথে, তাহলে সেটা কিন্তু হাই হবে। ওকে, কোনো কমন এলিমেন্ট পাওয়া যাবে না। কথাকে বুঝতে পারা গেছে কি যায়নি? ওকে, তাহলে আজকের এই ভিডিও ক্লাসে এতটুকুই থাকলো, ক্লাস পর্যন্ত থাকলো। তাহলে সেট রিলেশন ম্যাপিং আমাদের 9-10 এর যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের সমাপ্ত হয়ে গেল। পরের দিন অর্থাৎ পরের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ, তারপরে আমরা করব রিং অ্যান্ড ফিল্ড, ওই যে চ্যাপ্টারটা রয়েছে সেই টপিকটা আমরা কিন্তু করব। আজকের জন্য এতটুকুই থাকলো। তো তোমরা যারা যারা ক্লাস করলে, ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবে, এবং এই যে ভিডিওটা সেইটাকে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের ক্লাস কেমন লাগছে। ইউটিউবে আমরা এসএলএসটি ম্যাথমেটিক্সের ক্লাস ফ্রিতেই আপলোড শুরু করেছি, 1 ঘন্টা 10-15 মিনিট করে আপলোড, একের পর এক ক্লাস কিন্তু আপলোড হতে থাকবে। তোমরা যারা এসএলএসটি ম্যাথমেটিক্সের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব কাজে লাগবে। এরপরেও যদি কোনো কিছু সমস্যা হয় তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকলো, এইখান থেকে তোমরা কিন্তু আমার সাথে
হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো কিছু জানার থাকলে জানতে পারো। কেমন? তাহলে থাকলো আজকে এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।